সাগরে তেল গ্যাস অনুসন্ধানে 4 থেকে 5 দিনের মধ্যে আন্তর্জাতিক দরপত্র। অন্তর্বর্তী সরকারের বাতিল করা সৌর প্রকল্প যাচাই হবে। 3 মাসের জ্বালানি মজুত নিশ্চিতে কাজ করছে সরকার। বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান মারা গেছেন। বাদ-জোহর জানাজা শ্রদ্ধা জানাতে বিকেলে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বনানী কবরস্থানে দাফন। আওয়ামী আমল থেকে অন্তর্বর্তী সরকার বারবার বদলেছে কারিকুলাম। জিম্মি হয়েছে শিক্ষার্থীরা। নতুন পাঠ্যপুস্তক নিয়ে ব্যস্ততা এনসিটিবির। কাজ চলছে যুগোপযোগী করার। এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 প্রবাসী বাংলাদেশি নিহত। দুজনের বাড়ি সাতক্ষীরায়। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করে অন্তর্বর্তী সরকার তুল্যকি কাণ্ড ঘটিয়েছে উল্লেখ করে যাচাই করা হবে বলে জানান মন্ত্রী। বলেন, বছরে 1000 মেগাওয়াট করে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা জয়ের পেরিয়ে গেছে 1 যুগেরও বেশি সময়, অথচ এখনও অধরাই থেকে গেছে সুনীল অর্থনীতির সুফল। 2024 সালের মার্চে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পর প্রাথমিক সাড়া দিয়ে জরিপের নথি সংগ্রহ করেছিল বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি। তবে ওই বছরের ডিসেম্বরে দরপত্র জমা দেওয়ার শেষ সময় থাকলেও পরে আর তাতে আগ্রহ দেখায়নি দরপত্র সংগ্রহ করা কোনো প্রতিষ্ঠানই। ফলে সে দফাতেও হোঁচট খায় গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের উদ্যোগ। এবার নতুন সরকার গঠনের পর আবারও নজর গভীর সমুদ্রে। সোমবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, সাগরের সম্পদ অনুসন্ধানে শিগগিরই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। 4-5 দিনের মধ্যে অফশোর টেন্ডার আমরা করে দেব। আমাদের জয়েন্ট ভেঞ্চার করতে হবে। আমাদের বাপেক্সের ক্যাপাসিটি নেই সমুদ্রে তেল অনুসন্ধান করা। আমরা বাপেক্সকে স্ট্রেনথেন করছি। আমরা দেশের সম্পদের উপরে বেশি নজর দিয়েছি। মন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় যেসব সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করা হয়েছে সেগুলো যাচাইয়ের উদ্যোগ নেওয়ার কথাও বলছেন ইকবাল হাসান মাহমুদ। রিভিউ করার জন্য আমি কমিটি করে দিয়েছি। কমিটি রিভিউ করে আমাকে দিবে যেগুলা দেওয়ার যোগ্য অবশ্যই দেবো আমি। ফর দ্য নেশন, তার জন্য জেলে যেতে আমি চলে যাবো, কোনো প্রবলেম। কিন্তু এরা টেন্ডার করছে, এরা জমি আছে তাদের, তা থেকে আমি কেন দেবো না? এলওআই দিয়ে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, মানে তুগলুকি কারবার। মন্ত্রী জানান, জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমানো ও সাশ্রয়ী দামে গ্রাহককে বিদ্যুৎ দেয়ই সরকারের লক্ষ্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ। বৈশ্বিক প্রেক্ষাপটে দেশে তেল গ্যাস সহ জ্বালানির মজুত অন্তত 3 মাসে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া ব্যবসা বাণিজ্যে পুঁজির যোগান স্বাভাবিক রাখতে নিয়ন্ত্রণ সংস্থাকে ঢেলে সাজানোর মাধ্যমে পুঁজিবাজারে গতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। গড়ে 45 দিন পর্যন্ত জ্বালানি তেলের মজুদ রাখার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার এটিকে অন্তত 3 মাসে উন্নীত করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এনার্জি সিকিউরিটির জন্য আমরা তাতে 3 মাসে সিকিউরিটি যাতে আমাদের থাকে, তেল গ্যাস পাওয়ার 3 মাসে যাতে কোনো সমস্যা না হয়। সো দিস ইজ হোয়াট উই ওয়ার্কিং ফর ইন শর্ট এনার্জি সেক্টরে। হোপফুলি একটু সময় লাগবে, আপনাদের গভর্নমেন্টের মাত্র 2 মাস 2.5 মাসের মধ্যে আমরা কথা বলতেছি। সোমবার রাজধানীর গুলশানে বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা শীর্ষক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা বাণিজ্যে পুঁজির যোগান স্বাভাবিক রাখতে শিগগিরই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কে ঢেলে সাজানো হবে। আমাদেরকে ক্যাপিটাল মার্কেটকে রিভাইভ করতে হবে। উই আর হ্যাভিং এ বিগ ওভারহলিং অফ দ্য ক্যাপিটাল সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন। ইট উইল বি ম্যানড by the professional people. No political appointment. আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীরা আসন্ন বাজেটে করের হার না বাড়িয়ে করজাল বাড়ানোর উপর জোর দিতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান। অনুগ্রহপূর্বক ট্যাক্স বাড়াবেন না, বিকজ ট্যাক্স বাড়ালে কিন্তু আমাদের ফিউচার দাম বেড়ে যাবে আর আমার
ঝালমুড়ির দাম কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আপনি যদি আমাদের ট্যাক্সটা যদি রাখেন তাহলে ইকোনমিটা বড় হবে। আর আমাদের এক্সপোর্টের জন্য যেটা বলবো যে আমাদের জন্য ব্যবসা শিথিল করে দেন, সহজ করে দেন, যেন বিদেশ থেকে যে বিনিয়োগকারীরা আসছে তারা তারা স্বল্প মূল্যে বাংলাদেশে ব্যবসায়িক বান্ধব পরিবেশে ব্যবসা করতে পারে। দেশের কর জিডিপি 7% কম উল্লেখ করে এটিকে বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রয়োজনীয় সংস্কারে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নিভে গেল বাংলা নাট্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও অভিনয় শিল্পী সংঘের আজীবন সদস্য মঞ্চ সারথী আতাউর রহমান মারা গেছেন। সোমবার রাত 11:50 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর মগবাজারে জানাজা শেষে বিকেলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দাফন করা হবে বনানী কবরস্থানে। মঞ্চকুসুমের আলোকছটা আর নির্দেশনার মুন্সিয়ানা সবই এখন স্মৃতি। 10 দিন আইসিইউতে যুদ্ধের পর থামল বাংলা নাটকের এই দিকপালের জীবনযাত্রা। সোমবার রাত 11:50 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঞ্চসারথী আতাউর রহমান। 21 পদক ও স্বাধীনতা পদক প্রাপ্ত গুণী এই নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলা নাটকের বাগবদলে যার অবদান অবিস্মরণীয়, সেই আতাউর রহমান চলে গেলেও তার সৃষ্টি আর কর্ম যুগ যুগ ধরে পথ দেখাবে নতুন প্রজন্মের নাট্যকর্মীদের। মুখটা দেখে আমি চোখটা বন্ধ করছি এবং আমার চোখ দিয়ে পানি এসে গেছে। এরকম ভালো মানুষ আমি আর পাবো না, আমার জীবনে পাবো না। 2 তারিখ থেকেই উনি লাইফ সাপোর্টে ছিলেন। ওনার নামের আগে মঞ্চ সারথি ওনারই পেয়েছিলেন। উনি স্বাধীনতা পুরস্কার, তারপর 21 পুরস্কার প্রাপ্ত উনি। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান আতাউর রহমান। মঙ্গলবার বাদ জোহর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে মরহুমের নিজ বাসভবনের সামনে খোলা মাঠে প্রথম জানাজা হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমার জন্য আমার বাবা একটা আকাশ ছিল, আমার আকাশটা আসলে চলে গেল। আমার দাদির যে কবর আছে বনানী গোরস্থানে, তার ওখানেই তাকে দাফন করা হবে। একটা কবিতার লাইন তার কাছে মনে ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সেগুলো তার কবরে দিতে বলেছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে আতাউর রহমানকে দাফন করা হবে বনানী কবরস্থানে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। ভারতের অজুহাতে দেশে সংখ্যালঘু নির্যাতন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি জানান, দেশে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে না পারলে প্রয়োজনে ছাড়বেন মন্ত্রিত্ব। বলেন, মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ভারতকে অনুরোধ জানাবে বাংলাদেশ। সীমান্তের ওপারের শঙ্কার মেঘ ভাবাচ্ছে এপারেও। বাংলাদেশের রাজনীতিতে এখনো আলোচনায় পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার। ভারতের গণতন্ত্রের চর্চার প্রশংসা করে দেশটিতে সংখ্যালঘুদের নিরাপত্তার নিশ্চয়তা চান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ওনাদেরকে আমি শ্রদ্ধা করি জন্য, যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে। তবে মনের থেকে আরো বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়। ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অজুহাতে দেশে কারো উপর অত্যাচার করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়, বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন ধর্মমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর জনবান্ধব কর্মসূচি নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনারও জবাব দেন তিনি। বিরোধী দল সরকারকে কিভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে কাঁটাতারকে ভয় পায় না বাংলাদেশ, ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে সীমান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সজাগ আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে। ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, বাংলাদেশ সীমান্তে অরক্ষিত অংশে বসানো হবে কাঁটাতার। এজন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার। কাঁটাতারের বিষয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের সীমান্তে কাঁটাতার দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের অভ্যন্তরীণ বিষয়, তবে সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সজাগ আছে। সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আর আমাদের পক্ষ থেকে সীমান্তে সবসময় বিজিবি সতর্ক অবস্থায় আছে। সোভারেন ইকুয়ালিটি হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখি। কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন হলো কিনা সেটা দিয়ে আমাদের পররাষ্ট্র সম্পর্ক নির্ভর করে না। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানান, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারকে ভয় পায় না ঢাকা। হুঁশিয়ার করেন, অতীতে সীমান্তে যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেবে না বিএনপি সরকার। শেখ হাসিনা ভারতে বসে যাতে বাংলাদেশে কোনো সন্ত্রাস করতে না পারে সে বিষয়ে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির। সভরেন স্পেস থেকে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশন করার চেষ্টা না হয় আমাদের দেশে, যাতে তাকে ওই স্পেস না দেওয়া হয়। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমি কথা বলবো। আগে দেখছি আমরা হাসিনার সময়, ওই নমুনায় যদি কেউ ভোটার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার একই দলের হওয়ায় তিস্তা চুক্তির আলোচনায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক অর্থায়নের আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি। চায়নার এক্সিম ব্যাংক ইন্টারেস্ট শো করছে একটু ফাইন্যান্স তিস্তা। সরকারও সেম পার্টি, আপনার তাদের প্রদেশের সরকারও সেম পার্টি, প্রাদেশিক সরকার। তো সো উই হোপ, তো এটার দিক থেকে তো মানে স্বাভাবিকভাবে এই ডিসকাশনে একটু মোর পজিটিভ অ্যান্ড লেস চ্যালেঞ্জিং হওয়ার কথা। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে দেখতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায়, পুলিশ বাহিনীকে সেদিকে নজর রাখারও নির্দেশ দেন তিনি। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একথা বলেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সরকার প্রধান তারেক রহমান। গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক একটা বাংলাদেশ গড়তে চাই। সততা, মেধা ও দক্ষতায় হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি ও পদোন্নতির মূলনীতি। এই নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপকর্ম করলে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিবেচনা করতে হবে। পুলিশ সদস্যরা থাকেন, তারা যদি আন্তরিকভাবে চান তাহলে আইনি এবং কৌশলী ভূমিকা নিয়ে কিন্তু অনেক ঘটনা শুরুতেই নিষ্পত্তি করা যায়। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন, এবং সেজন্য পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। ফ্যাসিবাদ আমলে অবকাঠামো নির্মাণে দুর্নীতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, রূপপুর, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচে বেড়েছে ঋণের বোঝা, না হলে সব ক্ষেত্রে আরো ভালো করা সম্ভব হতো। এ সময় সবাইকে কৃচ্ছ সাধনের আহ্বান জানান সরকার প্রধান। আমার অবস্থান থেকে আমি যেখানে অফিস করি সেখানে আমরা অনেক খরচ কমানোর চেষ্টা করেছি, অনেকাংশে আমরা করেওছি। এইটা করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদের এরকম অনেকগুলো স্কোপ আছে যেখানে আপনারা করতে পারেন। এই যে 4 গুণ দামে রূপপুর আণবিক নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর তৈরি করা হলো, পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। কিন্তু আলটিমেটলি তো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সহ 20 কোটি মানুষের উপরে এই ঋণের বোঝা এসে পড়ছে। আজকে যদি এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম।
কেউ যেন সাম্প্রদায়িক বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। এছাড়া সই করা জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। আসুন আমরা সেই সিকিউর দেশটা তৈরি করে আমাদের সন্তানদের জন্য। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রফতানি বহুমুখী করতে ব্যবসায়ীদের নীতিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বৈঠকে দেশের বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি। বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান উদ্যোক্তারা। শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে নীতি সহায়তা জরুরি বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। সরকারের বন্ধ কারখানা চালুর সিদ্ধান্তকে সাধুবাদ জানান উদ্যোক্তারা। তবে ব্যাংকের অসহযোগিতায় অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রীকে জানান বিকেএমইএ সভাপতি। আমরা পলিসি সাপোর্ট চাই। পলিসি সাপোর্ট পেলে আর আমরা চাই যেন ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্ট দ্রুত ইনভেস্ট করে, বিশেষ করে এনার্জি নিয়ে, এবং ঢাকা চিটাং এক্সপ্রেসওয়েটা যেন দ্রুত হয়। 3 নম্বর হচ্ছে যেন পোর্টের ইফিসিয়েন্সি বাড়ে। উনি বলেছেন অনেক প্রবলেম ওনাদের এই সরকার ইনহেরিট করছে, এটাই বাস্তবতা। এটা গ্র্যাজুয়ালি এগুলো আস্তে আস্তে ওনারা সমাধান করবেন। উনি দায়িত্ব নেওয়ার পরে এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত করার জন্য উদ্যোগ নিয়েছেন। শ্রম আইনের যে কিছু সংশোধনীর ব্যাপার ছিল এগুলি করেছেন। তারপরে বন্ধ কারখানাগুলি চালু করার উদ্যোগ নিয়েছেন। ব্যাংকগুলির নানা রকমের অসহযোগিতার কারণে অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আরও হচ্ছে। এই জায়গাটাকেও একটু দেখার জন্য বলেছি, উনি এই ব্যাপারে আশ্বস্ত করেছেন। ঈদযাত্রার বিশৃঙ্খলা এড়াতে গার্মেন্টসকে ধাপে ধাপে ছুটি দেওয়া হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে থাকবে 69টি মোবাইল কোর্ট। নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে সচিবালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির তথ্য পেলেই অভিযুক্তকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি মন্ত্রীর। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে প্রতি বছরেই সড়ক, নৌ ও রেলপথে রাজধানী ছাড়েন 1.5 থেকে 2 কোটি মানুষ। অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে সরকার নানা উদ্যোগ নেয়ার পরও দুর্ঘটনা, অতিরিক্ত যানজট সহ যাত্রীদের নানা দুর্ভোগ ও হয়রানির শিকার হতে হয়। এবারের ঈদুল আজহায় নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। পরে ব্রিফিংয়ে বলেন, গত ঈদযাত্রায় যেটুকু ব্যত্যয় ঘটেছিল তা নিরসনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার। গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। বিজিএমের সাথে আমাদের একটা কথা হয়েছিল, তারা যেন ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছি, তারা আমাদের নিশ্চিত করেছে। এবার আমরা মনে করছি যে 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। এদিকে সারা দেশে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ ও পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদুল আজহায় কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। পরিবহনে অনৈতিকভাবে কোনো অর্থ কালেক্ট করার কারো সুযোগ নেই। যদি আপনাদের নজরে এরকম আসে আমাকে জ্ঞাত করবেন, আমরা সেটা কঠোর হস্তে দমন করব। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে জেলা প্রশাসন নজরদারি করছে বলেও জানান সড়ক মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের 16 বছর ও অন্তর্বর্তীকালীন সরকার বারবার পোস্টমর্টেম করেছে শিক্ষা কারিকুলামে। স্থায়ী কারিকুলাম না থাকায় বিপাকে পড়তে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। ভুক্তভোগীরা বলছেন, অদূরদর্শী পরিকল্পনায় বারবার জিম্মি হচ্ছে শিক্ষার্থীরা। দাবি উঠেছে দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানালেন, কাজ চলছে একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা সংস্কারের। শাহিনুর রহমানের ক্যামেরায় রৌনক নিয়ন্ত্রণার প্রতিবেদন।
কখনো সৃজনশীল, কখনো অভিজ্ঞতা ভিত্তিক, আবার কখনো মূল্যায়নের নতুন ছক। বারবার বদলে যায় পলিসি। আওয়ামী লীগের গত 16 বছরের শাসনে সাধারণ শিক্ষার্থীরা পরিণত হয় শিক্ষার মাঠের গিনিপিগ। বছর ঘুরতেই বদলে যায় কারিকুলাম, হিসাব মেলে না পাঠ্য বইয়ের ভেতরে বাইরে। এতে তৈরি হয় বড় ধরনের শিখন ঘাটতি। প্রত্যেক বছর আলাদা কারিকুলাম এসেছে, আমরা বেসিক ফাউন্ডেশন আমাদের মধ্যে ক্রিয়েট হওয়া সম্ভব হয় নাই। স্ট্রং প্র্যাকটিক্যাল একটা শিক্ষা ব্যবস্থা দরকার, যা আমাদের ভবিষ্যতে উন্নয়ন বয়ে আনতে পারে। অন্যান্য বিশ্বের সাথে যদি আমরা আমাদের শিক্ষাকে অ্যাটাচ করতে চাই, তখন আমাদের প্রজন্মের মানুষটা বুঝতে হবে 25 বছর পর আমাদের দেশীয় বা আন্তর্জাতিক বাজারে কোন মার্কেটগুলো, কোন জবগুলো বা ক্যারিয়ারগুলো বেশি আমাদের ফলপ্রসূ হবে, সেই অনুসারে যেন কারিকুলাম বানায়। প্রচ্ছদ থেকে শুরু করে ইতিহাসের অনেক চরিত্র বদলে গিয়ে সেখানে এখন স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের দেয়াল চিত্র বা গ্রাফিতি। আবার বিজ্ঞানের সেই বিতর্কিত বিবর্তনবাদ এখন শুধু ইতিহাস, তার বদলে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন আর আমাদের চারপাশের বাস্তব বিজ্ঞান। এদিকে সপ্তম শ্রেণীর বিতর্কিত শরীফার গল্প বা ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিষয়টি শিক্ষার্থীদের মানসিক বিকাশের সাথে অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায় বাদ দেওয়া হয়েছে। 2026 সালের পাঠ্য বইয়ে প্রতিটি ক্লাসে বিশেষ গুরুত্ব পেয়েছে জুলাই বিপ্লব আন্দোলন, ছাত্র জনতার কথা ও ফ্যাসিবাদী অবসানের তথ্য। ইতিহাস ও বাংলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও 1990-এর গণ অভ্যুত্থানের কথা তুলে ধরা হয়েছে। এছাড়া পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে শেখার পদ্ধতিকে আরও আধুনিক ও মুখস্থ নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনের সমস্যা সমাধানে জোর দেওয়া হয়েছে। ইংরেজি বইয়ে শিক্ষার্থীদের সাহসিকতা ও বৈশ্বিক অঙ্গনে তাদের অর্জন নিয়ে একটি অধ্যায় যোগ করা হয়েছে। আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ তুলে ধরতে আরও একটি অধ্যায় যোগ করা হয়েছে। আওয়ামী লীগ আমল থেকে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থাকে পাঠানো হয়েছে লাইফ সাপোর্টে। ফের নতুন পাঠ্যপুস্তক নিয়ে ব্যস্ত এনসিটিবির কর্মকর্তারা। পয়লা নম্বর 26 থেকে পাণ্ডুলিপি প্রণয়নের কাজ শুরু করব এবং এটাও আমরা আশা করছি যে 15 জনের মধ্যে আমরা আমাদের যে প্রিন্টিংয়ের যে কাজটা সেটা শুরু করব। আশার বাণী শোনালেন নতুন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। জানালেন বিশ্বমানের শিক্ষার সাথে তাল মেলাতেই করা হচ্ছে নতুন শিক্ষানীতি। যেহেতু আমাদের 1 কোটি প্লাস স্টুডেন্টস, হয়তো পার ক্লাস আমরা 2000-5000 স্টুডেন্টদের পাইলটিং করব, 6 মাসের পাইলটিং করব। 6 মাসের পাইলটিংয়ের পর ভুল ত্রুটিগুলো ধরে তারপর এটা মাস স্কেলে যাবে। আমাদের পিটিআইগুলোতে ওই কারিকুলাম ভিত্তিক ট্রেনিংয়ের প্রোগ্রাম শুরু করে দেব। মাস্টার ট্রেনার্স তৈরি হয়ে যাবে। আমরা উপজেলা ভিত্তিক টিচার ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। বিশেষজ্ঞদের মতে দক্ষ জনবল আর পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এমন আমূল পরিবর্তন সম্ভব না। শিক্ষাক্রমের আলোকে কারিকুলামের ভিতরে দেখে পরিমার্জনের জায়গাটা ঠিক করতে পারেন যে এই জায়গায় আমার পরিবর্তন হতে হবে, সেটা আপনি আইডেন্টিফাই করে রাখেন। পাশাপাশি যে বইগুলো 27 সালে যাবে সেটার ভিতরে যে রিভিউগুলো, সেখানে বানান থেকে শুরু করে কন্টেন্ট যে মাঝখানে যে ফেলে দিছে, এগুলোকে সিকোয়েন্স ঠিক করা। বিশ্লেষক, শিক্ষক বা শিক্ষার্থী সবাই এক বাক্যে বলছেন শিক্ষা ব্যবস্থা কোনো রাজনৈতিক ল্যাবরেটরি নয়। শিক্ষা খাতের এই সংকট কি কাটবে সচিবালয়ের আশ্বাসে, নাকি এনসিটিবির বিশেষজ্ঞহীন আমলাতান্ত্রিক জটে আটকে থাকবে ভবিষ্যৎ? এই প্রশ্ন এখন কোটি শিক্ষার্থীর। খামখেয়ালি আর ভুল শুধরে শেষ পর্যন্ত শিক্ষা খাত কি পেশাদারিত্বের পথে ফিরবে? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার দুপুরে বান্দরবান জেলা সদরের রেইসা প্রাইমারি টিচার ট্রেনিং সেন্টার পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে যাতে ছেলেমেয়েরা ঝরে না পড়ে সেদিকেও কাজ করছে বিএনপি সরকার। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর মান নেমে এসেছে। আশেপাশে কিন্ডারগার্টেন বা মাদ্রাসায় শিক্ষার্থীরা আরও বেশি শিক্ষার্থীদের পাঠানো শুরু করেছে। এইটা আমরা পুরোপুরিভাবে বদলে দিব। প্রত্যেকটা ক্লাসরুমে এক্স্যাক্টলি কোন এনআইডি টিচার কখন ঢুকলো, কখন বেরোলো, কতখানি পড়ালো, আগামী বছর দুয়েকের ভিতরে এই জিনিসগুলো আমরা হিসাবে রাখতে পারবো। সো ওই যে বর্গা টিচার বা ওই যে প্রক্সি টিচার, হেডমাস্টার, এটার আর কোনো জায়গায় থাকবে না বাংলাদেশের মাটিতে। আসন্ন বাজেটে ঘাটতির পরিমাণ প্রায় 2,35,000 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা মনে করেন বিশাল এই ঘাটতিতে চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার। এমন প্রেক্ষাপটে রাজস্ব বাড়িয়ে ব্যাংক নির্ভরতা থেকে দূরে থাকার পরামর্শ অর্থনীতিবিদের। নতুন চাপে পড়বে বেসরকারি বিনিয়োগ, পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ না নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দফতর থেকে দফতরে এখন জাতীয় বাজেটের হিসাব নিকাশ। আসন্ন 2026-27 অর্থ বছরের জন্য আয় ব্যয়ের চুলচেরা অঙ্ক কষছে নতুন সরকার।
প্রাথমিক তথ্য আসছে বাজেটের আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। বছর জুড়ে সরকারি ব্যয়ের বিশাল আর্থিক পরিকল্পনায় এবার রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা, ঘাটতি থাকবে 2,35,000 কোটি টাকা, যা মোট বাজেটের 4 ভাগের 1 ভাগ। সরকারের লক্ষ্য অভ্যন্তরীণভাবে 1,19,000 ও বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করবে এই বিশাল ঘাটতি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের দ্বারস্থ হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়া যাবে না। বাণিজ্যিক ব্যাংকের উইন্ডো থেকে যে ঋণটা গ্রহণ করে সেখানেও তাও সরকারের এই ঋণের পরোক্ষ একটা প্রভাব কিন্তু আসলে বেনিফিট যেটা হচ্ছে সাধারণ জনগণের কাছে যায়, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে টাকা আমানত রাখে হচ্ছে সাধারণ জনগণ। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উইন্ডো থেকে সরকার যে ঋণটা গ্রহণ করে এটা কিন্তু সরাসরি হচ্ছে ইনফ্লেশনে হিট করে। মূলত কম রাজস্ব প্রবৃদ্ধি, ভর্তুকি বাড়ানো ও ঋণের সুদ পরিশোধের চাপের কারণে বাড়ছে বাজেট ঘাটতি। তবে সরকারের নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী ব্যাংক খাতে বাড়তি চাপ দেখছেন না ব্যাংকাররা। সরকার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, ব্যাংক খাত থেকে হয়তো সরকার এরকম আগের সরকারের মতো এরকম তারা ঋণ নেবে না। কাজে আমরা মনে করি না যে সরকারের কার্যকলাপ কারণে, উদ্যোগের কারণে ব্যাংকের উপর একটা বাড়তি প্রেশার পড়বে, সেটা মনে করি না। সরকারের বিভিন্ন সোর্স আছে যে ব্যাংক খাত থেকে না নিয়ে বিভিন্ন ধরনের সুযোগ তো আছে, সেগুলো সরকার করতে পারে, সেগুলো অনেক। চলতি অর্থ বছর ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্য ছিল 1,04,000 কোটি টাকা, কিন্তু প্রথম 10 মাসেই লক্ষ্য অতিক্রম করেছে 2 সরকার। এমন ধারা আগামী অর্থ বছর চলতে থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ আরও কমার শঙ্কা বিশ্লেষকদের। সরকার সাধারণত এই যে পরিমাণ অর্থ বড় করে এরা মূলত অনুৎপাদনশীল খাত বা অনুন্নয়ন ব্যয় মেটানোর জন্য এইগুলো কিন্তু খরচ করে থাকে। কিন্তু বেসরকারি উদ্যোক্তারা যখন বড় করে, যে রেটে বড় করে তার চেয়ে সাধারণত বেশি রেটে রিটার্ন জেনারেট করতে চায়, এবং তারা এই বিনিয়োগটা যদি ত্বরান্বিত করতে পারে তাহলে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দারিদ্র্য বিমোচন তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সহযোগিতার হয়ে থাকে। ফলে এই ধারা থেকে আসলে বের হয়ে আসা উচিত। বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে অর্থনীতি গতিশীল হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার বদলে দালাল চক্রের খপ্পরে পড়ে নাজেহাল রোগী। ভর্তি, বেড, টেস্ট সবকিছুতেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। কেবল তাই নয়, রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে। এই চিত্র রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে। র্যাবের ছদ্মবেশে অভিযানে দালাল চক্রের 15 সদস্য ধরা পড়ে। 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন শত শত অসহায় মানুষ, কিন্তু হাসপাতালে ঢোকার আগেই দালাল আর অসাধু কর্মচারীদের খপ্পরে পড়ছেন তারা। টেস্টের সিরিয়াল দ্রুত পেতে, ভর্তি হতে কিংবা একটি বেডের জন্যও রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। ডাক্তারের সামনে যে একজন লোক ডিউটি করে, ও দেখে, ও দেখে ও তদারকি শুরু করে। সিট নাই বা অমুক নাই, ভর্তি হওয়া যাইবে না, 2-3 দিন লেট করতে হবে, এরকম নানা রকম ভয়ভীতি দেখাইয়া সর্বনিম্ন হলে 1,000-2,000 করে টাকা নেয়। এক্সরে করতে গেলে সিরিয়াল ধরতে হয়, এখন সিরিয়ালে অনেক হয়, ওই জায়গায় কিছু দিলে ধরেন কাজটা আমাদের আগে যায়। 1,000 দিছি, পরে ছিটাই না দিয়ে গেছে, কয় আরো 100 দেন, দিছি। চাদর বিছায় বুয়াগো দিতে লাগে, বুয়ারা কয় 200 টাকা লাগবো, দিছি। সবকিছুতেই টাকা লাগতেছে, টাকা ছাড়া এখানে কোনো, আমরা জানি সরকারি হাসপাতাল, গরিব মানুষ আসছে। অনুসন্ধানের সময় অভিযোগ আসে হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী রোগীদের কাছ থেকে টাকা আদায়ে জড়িত। সময় সংবাদকে রেখে দ্রুত নার্সকক্ষে ঢুকে পড়েন ওই কর্মী। এরপর তার উপস্থিতি অস্বীকার করেন কর্তব্যরত কয়েকজন নার্স। প্রশ্ন হচ্ছে, একজন পরিচ্ছন্নতা কর্মীকে আড়াল করতে কেন এত তৎপরতা? ওয়ার্ড মাস্টারকে বলছিলাম, পরে আমার রাখছিল, তাই আপনি ওই ধরো কাম কাজ করি, লোকে খাই দেয়, এরম থাকি। বেতন কে? আমার কোনো বেতন নাই স্যার। সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা যেখানে ফ্রি, সেখানে টাকা ছাড়া যেন কোনো কিছুই সেবা পাওয়া সম্ভব হয় না। অসাধু কর্মচারী আর দালালদের ধরতে রোগী সেজে হাসপাতালের ভেতরে কয়েকজন র্যাব সদস্য। কিছুক্ষণের মধ্যেই রোগী ভাগিয়ে নিতে এগিয়ে আসেন এক দালাল। সেখান থেকে শুরু হয় নাটকীয় অভিযান। সরকারি রেট হলো 900 টাকা, আর ওদের 1500 যে যেমন নেয়।
র্যাবের ফাঁদে পা দিয়ে একে একে ধরা পড়ে চক্রের 15 সদস্য। মাসে 6 থেকে 12,000 টাকার বিনিময়ে তাদের নিয়োগ দেয় মহাখালীর রাফা সেবাসহ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। 50 টাকা 100 টাকা একটা ভর্তি করে দিলে 200 টাকা 300 টাকা এরকম দেয়। একজন স্যার আমাদের ওখানে বসে, তখন এই রুগীটারা আমরা এখান থেকে যদি রিপোর্টগুলো আর্জেন্ট করাই যাইতে চাইছে তখন আমরা তারা নিয়ে বিল করাই। যদি রুগীগুলো কেউ দেয় এখান থেকে তাদেরকে আমরা বাদবাকি কমিশনটা দিই। আমি এসে আসছি কোম্পানিতে সেবা জিজ্ঞাসাবাদ শেষে 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আমাদের কাছে ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, তার উপরে আমরা বিভিন্ন মেয়াদে আমরা প্রায় 13 জনকে আমরা বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছি, বিনা শ্রম কারাদণ্ড দিয়েছি তাদেরকে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে তারাও এ ব্যাপারে সচেতন হয় যাতে ভবিষ্যতে ধরনের কাজ আর না হয়। শুধু অভিযান নয়, হাসপাতাল থেকে দালাল চক্রকে স্থায়ীভাবে নির্মূলের দাবি রোগীদের। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস, বাল্যবিবাহ, দুর্নীতি ও অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্নীতি এবং বিভিন্ন অপকর্মগুলি কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। সে যেই হোক, সে আমার দলের হোক, অন্য দলেরই হোক, অন্য প্রশাসনের হোক, যেখানকার লোকই হোক, তার কারণে যদি এলাকার ক্ষতি হয়, এলাকার মানুষের ক্ষতি হয়, তাকে আপনার যে শাস্তি দিবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সোমবার দুপুরে ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে প্রাক প্রস্তুতির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অন্যায় করলে, দুর্নীতি করলে সাজা কিন্তু সবারই সমান। একজন সরকারি কর্মকর্তা যত বড় কর্মকর্তা হন সেজন্যই আপনারাও যা, আবার এই পলিটিশিয়ানরাও তাই। কে প্রশাসক, কে বড় নেতা, এগুলো কোনো কিছু না। সবাই বাংলাদেশের মানুষ এবং সবাই স্বাধীনভাবে কাজ করবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা পেতে হয়রানি বন্ধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গাইবান্ধায় গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার সকালে জেলা ইনডোর স্টেডিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভুক্তভোগীরা পাসপোর্ট, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত ভূমি অফিস সহ 32টি দফতরে সেবা নিতে গিয়ে ভোগান্তি ও দুর্নীতির শতাধিক অভিযোগ জমা দেন। এর মধ্যে 98টি অভিযোগের শুনানি হয়। এতে সরাসরি কর্মকর্তাদের সামনে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। উপস্থিত কর্মকর্তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগ অনুসন্ধানের আশ্বাস দেন, কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দেন। চরম আবাসন সংকটে উত্তরের সবগুলো উচ্চ বিদ্যাপীঠ। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আবাসন সুবিধা রয়েছে চাহিদার 8%-এরও নিচে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের অতিরিক্ত খরচের চাপ বাড়ছে, একই সঙ্গে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা জীবনও। শিক্ষাবিদদের মতে আবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দিয়ে সমাধানে উদ্যোগ নিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান ও রাকিব নগরীর চকবাজারে একটি রুম ভাড়া নিয়ে থাকেন। এদের একজন মাস্টার্সের, অন্যজন 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। হলে সিট না পাওয়ায় মেসে থেকে শেষ করছেন বিশ্ববিদ্যালয় জীবন। হলে থাকলে যে সুবিধাটা পাইতাম, এক হচ্ছে প্রথমত আমি নিরাপত্তা থাকতাম, ক্যাম্পাসের এনভায়রনমেন্টের মধ্যে থাকতাম এবং পড়াশোনার পরিবেশটা পাইতাম। মেসের জীবনযাপনটা তুলনামূলকভাবে হলের জীবনযাপনের চেয়ে একটু বেশি ব্যয়বহুল, এটা আমাদের পরিবারের জন্য বহন করা একটু কষ্ট। বিশ্ববিদ্যালয়টি 7,500 শিক্ষার্থীর জন্য হলে সিট রয়েছে মাত্র 785টি। একই অবস্থা উত্তরের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজেরও। 20,000 শিক্ষার্থীর মধ্যে আবাসন সুবিধা পান 1232 জন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 12,000 শিক্ষার্থীর জন্য সিট 3,000। আর নিজস্ব ক্যাম্পাস না থাকায় কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমই চলছে ভাড়া ভবনে। ফার্স্ট ইয়ার এখানে আসি, দেখি যে হল নাই। আমি বর্তমানে মাস্টার্সে অধ্যয়ন করতেছি, কিন্তু এখনো কিন্তু আমি হল পাই নাই। হলের সুযোগও পাচ্ছি না, বাইরেও থাকতে হচ্ছে। যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য আসলে খুবই সমস্যা। উচ্চশিক্ষার মান ধরে রাখতে আবাসন সংকট সমাধানে দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। একজন শিক্ষার্থী যখন তার আবাসিকতাটা পায় তখন তার শিক্ষার মান বাড়ে, শিক্ষার পরিবেশ বাড়ে, তার নিরাপত্তা ঝুঁকিটা কমে আসে এবং একই সাথে তার যে আর্থিক
টানাপোড়েন সেটি কমে আসে। কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের হল সংকট সমাধানে নেওয়া হচ্ছে কার্যকর উদ্যোগ। আবাসনের ব্যাপারে সরকারি যে সমস্ত সংস্থা কাজ করে তাদেরকে আমরা রিমাইন্ডার দিই বা বিভিন্ন সময়ে সেই সমস্ত হল করার জন্য তাগিদ দিই, কিন্তু বাস্তবে তো আসলে আমরা বরাদ্দ সেইভাবে পাই না। 12 তলা একটা ছেলেদের হল হবে, 12 তলা একটা মেয়েদের হল হবে, 12 তলা একটা একাডেমিক ভবন এবং এর সাথে রিসার্চ ল্যাব থাকবে। ইউজিসির তথ্য বলছে দেশের 21টি সরকারি বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থী আবাসন সুবিধা বঞ্চিত। উত্তরের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এখন সবথেকে বড় সংকটের নামই হলো আবাসন সংকট। হলগুলোতে সিট না পেয়ে মেসে বাড়তি টাকা খরচ করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে একদিকে যেমন পরিবারের উপর আর্থিক চাপ বাড়ছে, অন্যদিকে শিক্ষা জীবনও ব্যাহত হচ্ছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসন সংকট সমাধানে কার্যকরী উদ্যোগ নিতে হবে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। কথা ছিল যমুনা ব্রহ্মপুত্রের বুকে চলবে লঞ্চ, ফেরি ও স্টিমার। 150 কোটি টাকায় নির্মাণ করা হয় ফেরিঘাট টার্মিনাল। নাব্য সংকটে 5 বছর অলস ফেলে রাখার পর সেই টার্মিনালে এখন চলছে ড্রেজার বেজের প্রাথমিক কার্যক্রম। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে ছবি তুলেছেন সোহেল রানা। যমুনা সেতু নির্মাণের আগে রাজধানী ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে যেতে বালাসী বাহাদুরাবাদ নৌরুট ছিল উত্তরের 8 জেলার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। এমনকি 2021 সালের জুনে জামালপুরের বাহাদুরাবাদ ও গাইবান্ধার বালাসী ঘাটে ফেরিঘাট টার্মিনালও নির্মাণ করে বিআইডব্লিউটিএ। ব্যয় হয় প্রায় 150 কোটি টাকা। তবে ব্রহ্মপুত্রে নাব্য সংকটের কারণে ফেরি চালাতে না পারায় প্রায় 5 বছর অলস পড়ে থাকে টার্মিনাল দুটি। অবশেষে গত ফেব্রুয়ারিতে বালাসী টার্মিনালে ড্রেজার বেজের কার্যক্রম শুরু করেছে বিআইডব্লিউটিএ। প্রত্যেকটা জায়গায় চর নৌকা চলার বানাচ্ছি না, নদী কাটতে হবে, প্রত্যেকটা জায়গায় নৌকা বাজে। একটা নৌকা দুল 3.5 ঘন্টা বসে থাকে, তার জীবনে কিছু থাকে না। শুধু বালাসী দেওয়ানগঞ্জ রুটটা কাটলেই কিন্তু অন্য অন্য চরের রুটগুলো ভালো হয়ে যাবে। নদীটা বিচ্ছিন্নভাবে হয়ে গেছে। আমার সরকারের কাছে আকুল আবেদন থাকবে নদীটার গতিপথ নির্দিষ্ট করে দেওয়ার জন্য। ভবিষ্যতে পুরো নৌরুট পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংস্থাটির। নদীকে রুট সচল রাখার জন্য এলাকার মানুষের চাহিদা, এলাকার মানুষের সুবিধার্থে যেখানে প্রয়োজন হয় সেখানে আমরা ড্রেজিং করব। প্রাথমিকভাবে 6টি ড্রেজার, 5টি ক্রেন, 2টি টাগবোট, একটি মাল্টিপারপাস বার্জ ও 2টি এক্সকাভেটর নিয়ে বেজের কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জলযান সহ লোকবলের ঘাটতি থাকার দাবি সংশ্লিষ্টদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ফরিদপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সোমবার বিকেলে সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ইশিবপুর এলাকায় কুমার নদের 4 কিলোমিটার খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, খাল খননের ফলে জেলায় পাট চাষিরা তাদের ফসল ভালোভাবে উৎপাদন করতে পারবেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনাজপুরে প্রতিবছর আমের উৎপাদন বাড়লেও সরকারি উদ্যোগ না থাকায় হচ্ছে না রফতানি। ব্যবসায়ীরা বলছেন, রফতানিযোগ্য আম উৎপাদন করতে প্রয়োজন প্রশিক্ষণ। বাগানীরা উদ্যোগ নিলে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম শফিকের তথ্য ও আমির হামজার ছবিতে রিপোর্ট। লিচুর রাজধানী খ্যাত দিনাজপুরে আবাদ হচ্ছে বাড়িচার, আম্রপালি, হাড়িভাঙা, হিমসাগর ও ব্যানানা ম্যাঙ্গো সহ 7 প্রজাতির আম। প্রতি বছর উৎপাদনে যুক্ত হচ্ছে নতুন নতুন বাগান। ব্যবসায়ীরা জানান, স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি সম্ভব উৎপাদিত আম। এজন্য প্রয়োজন সঠিক সংরক্ষণ ও প্যাকেজিং। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হবে বলে মনে করেন তারা। আমগুলোর নাকি বিদেশে রপ্তানি হবে, সেজন্য আমরা 4-5 জন শ্রমিক আছি। আমরা যথেষ্ট পরিচর্যা করতেছি। বিদেশে রপ্তানি করলে দেশের সরকারও লাভবান হবে, আমরাও লাভবান হব। সবচাইতে বড় অভাব সেটা হলো আমাদের প্রশিক্ষণের অভাব। কৃষি অফিস থেকে যতটুকু আমরা সহযোগিতা পাইছি বা চাচ্ছি, ওরা অতটুকু সহযোগিতা করতে পারে না। পার্শ্ববর্তী কান্ট্রির সাথে আমাদের বিমান ভাড়া অনেক বেশি, যার জন্য আমরা আমাদের রপ্তানিতে সবচেয়ে বড় বাধা বিমান ভাড়া। কৃষি বিভাগ বলছে, সরকারি বরাদ্দ অপ্রতুল থাকায় বাগানীদের দেয়া যাচ্ছে না চাহিদা মতো প্রশিক্ষণ। যেহেতু আমাদের একেবারে লিমিটেড সংখ্যা একটা থাকে, যে আমাদের সারা বছর ধরে এই আমের উপর বা ফলের উপর মাত্র 60 থেকে 100 জনকে বা 120 জনকে আমরা প্রশিক্ষণ দিতে পারি। সেক্ষেত্রে
আমরা ইতিমধ্যেই প্রায় 60 জনকে প্রশিক্ষণ দিয়েছি। এরপরেও আমরা বলেছি যে আপনারা স্থানীয়ভাবে যদি অ্যারেঞ্জ করতে পারেন আমরা ওখানে গিয়ে প্রশিক্ষণ দেওয়াবো। এবছর দিনাজপুরে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 90,000 মেট্রিক টন। সময় সংবাদ, হিলি। চাঁপাইনবাবগঞ্জে এবারও থাকছে না আম পাড়ার ক্যালেন্ডার বা সময়সূচি। সোমবার বিকেলে আম চাষি, কৃষক, উদ্যোক্তা ও আম রফতানিকারকদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। এতে বিভিন্ন জাতের আম পাকলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন আম চাষিরা। জেলা প্রশাসন জানান, সবগুলো উপজেলায় আম বাজারজাতকরণ ও পরিবহনে যে কোনো ধরনের অনিয়ম রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। চাঁপাইনবাবগঞ্জে কুরআন দিবসে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। সভায় 1985 সালের 11 মে পবিত্র কুরআনের অবমাননার প্রতিবাদ এবং মর্যাদা ও পবিত্রতা রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের গুলিতে শহীদ 8 জনের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। কোরবানির ঈদ সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ঠাকুরগাঁয়ের খামারিরা। দেশি গরুর পাশাপাশি খামারগুলোতে মোটা তাজা করা হচ্ছে শাহিওয়াল, সিন্ধি ও ফ্রিজিয়ান জাতের গরু। ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো গেলে কাঙ্ক্ষিত মূল্য পশু বিক্রির আশায় খামারিরা। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁয়ের খামারিরা। খামারের দেশি প্রাণীর পাশাপাশি লালন পালন করা হচ্ছে শাহিওয়াল, সিন্ধি ও ফ্রিজিয়ান জাতের গরু। খামারিরা জানান, কিছুটা মোটা তাজা করতে দেওয়া হয় প্রাকৃতিক খাবার, দেওয়া হচ্ছে না ক্ষতিকর কোনো ইঞ্জেকশন। এতে রুষ্টপুষ্ট ও আকর্ষণীয় হয় কোরবানির পশু। আগেভাগেই পছন্দের পশু কিনতে দূর দূরান্ত থেকে খামারেই আসছেন অনেকে। প্রচুর পরিমাণ গরু আছে, মানুষজন আসতেছে, গরু নিয়ে যাচ্ছে, কেউ অ্যাডভান্স দিয়ে যাচ্ছে। খাবারের দাম বেশি, অন্য অন্য জিনিসের দাম, খুদির দাম বেশি, চালের দাম বেশি, ভুসির দাম বেশি। পশু খাদ্যের মূল্য বৃদ্ধিতে বেড়েছে লালন পালনের খরচও। বাজারে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো গেলে কাঙ্ক্ষিত মূল্যে গরু বিক্রির আশায় খামারিরা। 70,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ 6 লক্ষ টাকা দামের গরু আছে। তবে কারো 2 দাঁত 4 দাঁত, ছোট বড়, দেশি, শাহিওয়াল, বিদেশি সব ধরনের গরু আমাদের আছে। লাইভ ওয়েটে আমরা বিক্রি করি। কুরবানির এতগুলো মাল নিয়ে আমরা বিপাকে পড়ে যাই। আবার ভারত থেকে যদি গরু আসে তখন আমাদের অবস্থা তখন খারাপ হয়ে যায়। প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবার জেলায় চাহিদার চেয়ে বেশি গরু রয়েছে। খামারিদের লাভবান করতে দেওয়া হচ্ছে পরামর্শ। বৈজ্ঞানিকভাবে ভ্যাকসিনেশন দিয়ে, কৃমিনাশক দিয়ে মোটা তাজাকরণ করা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আমাদের অফিসাররা এবং আমাদের যারা মাঠ পর্যায়ে আছে আমরা সবসময় কিন্তু এই বিষয়গুলো আমরা তদারকি করছি। ঠাকুরগাঁয়ে ছোট বড় 24টি পশুর হাট থাকলেও অনেকেই খামার থেকে কেনেন কোরবানির পশু। কয়েকদিনের মধ্যে বেচাকেনা বাড়বে বলে জানান খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, জেলার 5টি উপজেলায় 4,500 খামার রয়েছে। ঈদকে সামনে রেখে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে 1 লাখের বেশি পশু লালন পালন করা হচ্ছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। 2 থেকে 3 দিনের ব্যবধানে কুড়িগ্রামের পাইকারি বাজারে বেড়েছে কাঁচা মরিচ, আদা, পটল ও পেঁয়াজের দাম। এদিকে ঠাকুরগাঁয়ের পাইকারি সবজি বাজারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা নিয়ে আসছেন নানা রকম সবজি। পাইকারি কাঁচা বাজারের খবর জানাতে কুড়িগ্রামের জিয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত এবং ঠাকুরগাঁয়ের গোবিন্দনগর সমবায় মার্কেট সবজি বাজারে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি শুরুতেই যাচ্ছি সৈকতের কাছে। কুড়িগ্রামের সবচেয়ে বড় যে কাঁচামালের পাইকারি বাজার, সেই পাইকারি বাজার জিয়া বাজারে, এখানে আসলে ভোর থেকেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশ জেলার বাইরে থেকেও পাইকাররা কিন্তু তাদের যে পণ্য অর্থাৎ বেগুন, পটল, করলা, মিষ্টি কুমড়া থেকে শুরু করে বিভিন্ন যে সবজি, সেই সবজিগুলো কিন্তু নিয়ে আসতে শুরু করেন। এবং যদি দেখায় যে এখানে কিন্তু আস্তে আস্তে লোকজন বাড়ছে
রয়েছে এবং অর্থাৎ যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু জেলার বিভিন্ন হাট বাজার এবং জেলার যে 9টি উপজেলা রয়েছে সেই উপজেলা থেকে কিন্তু তারা আসছে এই পাইকারি বাজারে। তারা কিন্তু এখান থেকে পণ্য কিনে পাইকারি দামে পণ্য কিনে তারা কিন্তু বিভিন্ন হাট বাজারে নিয়ে যায়, উপজেলাগুলোতে নিয়ে যায়, তাদের যে হাট বাজার রয়েছে সেখানে তারা বিক্রি করে। আরেকটি বিষয় হলো যে কুড়িগ্রামে কিন্তু গত 2 থেকে 3 দিনের ব্যবধানে এখানে কিন্তু পেঁয়াজের দাম, পটল, কাঁচামরিচ এবং আদার দাম কিন্তু বেড়েছে। আমি কথা বলেছি এখানকার যে পাইকারি ব্যবসায়ী তাদের সাথে, তারা জানিয়েছেন যে তারা আসলে যখন যে দামে তারা পণ্য কেনে সেই দাম থেকে কিন্তু সামান্য কিছু লাভ ধরে তারা বিক্রি করেন। আর যারা খুচরা বিক্রেতা তারা যেটি জানিয়েছেন যে প্রতি কেজি মরিচে কিন্তু কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় 20 টাকা, আর হলো অন্যদিকে পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা প্রতি কেজি। এছাড়াও আদার দাম বেড়েছে প্রায় 20 থেকে 25 টাকা, যেটি আমাকে জানিয়েছে যে যখন সরবরাহ কমে যায় তখন কিন্তু সেই পণ্যের দাম বাড়ে। এছাড়া অন্যান্য যে পণ্য রয়েছে, আলু রয়েছে, বেগুন রয়েছে এবং মিষ্টি কুমড়া, চাল কুমড়া সহ যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের দাম কিন্তু এখনো স্বাভাবিক আগের মতোই রয়েছে। আর এখানে যে বিষয়টি সেটি হলো যে কুড়িগ্রামের যে উৎপাদিত পণ্য, বিশেষ করে আলু এবং পটল, এই পণ্য ছাড়া অন্যান্য যে কাঁচা পণ্যগুলো রয়েছে সেই কাঁচামালগুলো কিন্তু দেশের বিভিন্ন জেলা, ঠাকুরগাঁ, রাজশাহী সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে নিয়ে আসা হয় গাড়িতে করে এবং ভোর রাত থেকে কিন্তু সেই গাড়ির যে কাঁচামালগুলো সেগুলো আনলোড করা হয় এবং তারপর থেকে কিন্তু এখানে পাইকাররা আসা শুরু করে। আমি যদি দেখাই যে এখানে এরই মধ্যে কিন্তু অনেক পাইকার যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু চলে এসেছেন এবং তারা যে পাইকারি ব্যবসায়ী রয়েছে সেই পাইকারি ব্যবসায়ীদের কাছে কিন্তু তারা তাদের পণ্য কাঁচামাল কিনছেন এবং তারা কিন্তু সেটি কেনার পর তারা কিন্তু এখন তাদের যে নিজস্ব বাহন, সেই বাহনের পরে কিন্তু তার যে নিজস্ব গন্তব্য বা হাট বাজার যেগুলো রয়েছে গ্রাম অঞ্চল সহ উপজেলা অঞ্চলে সেই জায়গায় কিন্তু তারা নিয়ে যাবেন। এবং যেটি জানিয়েছেন যে এই সময় আসলে যারা গ্রাহক রয়েছে, যারা ক্রেতা রয়েছে কাঁচা বাজারের, তাদের সাথেও আমি কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এই সময় আসলে যে কাঁচা পণ্য, বিশেষ করে যে কাঁচা মরিচের দাম সেটি বেড়ে গেছে, সেটি এছাড়া যে অন্যান্য কাঁচা পণ্যের দাম বেড়েছে সেটি তারা প্রত্যাশা করেনি। কিন্তু আমাকে যেটি জানিয়েছে যে কয়েকদিনের যে বৃষ্টি হয়ে গেল গত কিছুদিন আগে, সেই বৃষ্টির কারণে কিন্তু কাঁচামরিচের যে ক্ষেত রয়েছে সেই ক্ষেতের ক্ষতি হওয়ার কারণে কিন্তু এই কাঁচামরিচের দাম বেড়ে গেছে। এছাড়া আর যে বিষয়টি জানে যে কুড়িগ্রামের চর অঞ্চল যেগুলো রয়েছে, চর অঞ্চলে কিন্তু আস্তে আস্তে পেঁয়াজের উৎপাদন বাড়ছে এবং সেই পেঁয়াজও কিন্তু এই বাজারে এখানে বিক্রি হচ্ছে। সব মিলেই কিন্তু বাজার অন্যান্য যে কাঁচামাল সেগুলো স্বাভাবিক থাকলেও মূলত পেঁয়াজ, আদা এবং কাঁচামরিচের দাম বেড়েছে। এই ছিল কুড়িগ্রামের কাঁচা বাজারের সর্বশেষ। এই মুহূর্তে আমরা আরো খবর জানবো। ঠাকুরগাঁয়ে রয়েছেন আমাদের সহকর্মী বকুল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জেলা শহরের যে সবচেয়ে বড় পাইকারি বাজার, সবজির পাইকারি বাজার, সেই সবজির পাইকারি বাজারে আমি যদি একটু দেখাই যে আমার পেছনের দিকে যে সারি সারি করে সাজানো যেই সবজিগুলো, সেই টাটকা যেই সবজিগুলো সেগুলো কিন্তু কৃষকরা নিয়ে এসছে বিভিন্ন প্রান্ত থেকে জেলার। এবং এই যে সবজির বাজার, এই সবজির বাজারে ভোর সকাল থেকেই কৃষকরা তাদের যে উৎপাদিত যে সবজি সেই সবজিগুলো নিয়ে আসে, তারপরেই হাকডাকের মধ্য দিয়ে বিক্রি শুরু হয়। আমরা বলতে পারি যে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং দূর দূরান্তের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এই সবজির বাজারে আসছেন এবং টাটকা সবজিগুলো নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে তারা বিক্রি করার চেষ্টা করছেন। তবে ভোর সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন যানবাহন করে জেলার যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলা থেকে কৃষকরা তাদের উৎপাদিত যেই সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো এখানে নিয়ে আসছে। আমরা যেটি লক্ষ্য করছি
যে বস্তায় বস্তায় করে যেই সবজিগুলো নিয়ে এসছে কৃষকরা, সেটি হচ্ছে লাউ, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া এবং টমেটো থেকে শুরু করে যত রকম টাটকা সবজি আছে সব ধরনের সবজি কিন্তু তারা নিয়ে আসছে এবং সবজিগুলো বিক্রি করার চেষ্টা করছে। এবং সব মিলে আমরা একটু যদি আপনাদেরকে বলি যে আজকের যেই দরে সবজি বিক্রি হচ্ছে, যদি একটু আপনাদেরকে জানাই, কার্টিনাল আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি দরে, দেশি আলু বিক্রি হচ্ছে 14 থেকে 16 টাকা কেজি দরে এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 8 থেকে 15 টাকা কেজি দরে, কায়থা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, লতি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, চিচিঙ্গা 35 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, করলা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। এই যে সবজিগুলো বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে সবগুলোই প্রকারভেদে, অর্থাৎ পাইকারি বাজার। বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 45 টাকা কেজি দরে, শশা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, লাউ 20 থেকে 30 টাকা প্রতি পিচ এবং সজনা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা পর্যন্ত কেজি দরে, চাল কুমড়া 25 থেকে 30 টাকা প্রতি পিচ বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 37 থেকে 40 টাকা কেজি দরে। এই যে সবজির বাজার যেটি আমরা বলছিলাম, যে জেলার 5টি উপজেলার যারা কৃষকরা রয়েছে তারা বিভিন্ন রকম সবজি উৎপাদনের পর টাটকা সবজিগুলো ভোর সকাল থেকেই ঠাকুরগাঁর যেই সমবায় মার্কেট, অর্থাৎ সবচেয়ে বড় যে সবজির পাইকারি বাজার, সেই সবজির পাইকারি বাজারে এসে তারা কিন্তু হাকডাকের মধ্যে দিয়ে বিক্রি করে। এবং সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই যে সবজিগুলো রয়েছে ঠাকুরগাঁ জেলার সবজি বাজার, এইখান থেকেই কিন্তু দেশের বিভিন্ন স্থানেও ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের সবজি বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ। ঋণ নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত আলুই এখন পরিণত হয়েছে গলার কাটায়। একদিকে বাজারে নেই চাহিদা, অন্যদিকে সংরক্ষণের অভাবে পচে নষ্ট হচ্ছে হাজার হাজার মেট্রিক টন আলু। এমন পরিস্থিতিতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন রংপুর অঞ্চলের কৃষক। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনার আওতায় আনার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুরের পীরগাছার ফজলুর রহমান ও আশিকুর রহমান স্বপ্ন দেখেছিলেন আলুর ভালো দাম পেলে ঘুরবে সংসারের চাকা, কিন্তু আজ সে আলুই হয়ে উঠেছে দুঃস্বপ্ন। মজুদ রাখা আলু পচে যাওয়ায় বাধ্য হচ্ছেন ফেলে দিতে। এমন পরিস্থিতিতে ঋণের কিস্তি আর সামনের দিন নিয়ে দুশ্চিন্তায় দুই ভাই। বহু টাকা ঋণ করিয়ে আলু তো বিক্রি করে আলু তো সব পচে গেল, কিন্তু কি করবো আমি তো নিজেই বুঝতে পারতেছি না। আলুগুলো বিক্রি করে পারলাম না, আলুগুলো সম্পূর্ণ আর পড়ে যাচ্ছে বাবা। এখন আমি নির্ভয়, কিস্তি এলে তো আমার কিস্তি ছাড়তেছে না। রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা সদর উপজেলা সহ প্রায় প্রতিটি এলাকায় এখন আলুর স্তূপ। পচা আলু ছড়াচ্ছে দুর্গন্ধ। বাজারে চাহিদা না থাকা সহ হিমাগারে জায়গার অভাব তৈরি করেছে এ সংকট। যা আবাদ করছি ঋণ টিন করিয়া এই আলুগুলো তো বেচতে পারি নাই, যা বেচছি কিছু বেচছি আর বাকিগুলো তো ফেলে দিছি। পচে গেলে এমন অবস্থা যে ফেলে দিতেও টাকার দরকার। ওই 1 টাকা 2 টাকার আশা দেখি দাম বাড়লে এদিকে আবার 10 টাকা আলু ফেলে দেওয়া লাগে। কোল্ড স্টোরেজে আমরা আলু রাখতে পারি না, এই জন্য রাখতে পারি না, আমরা ছোট কৃষক, অত প্রভাবশালী নই। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনের আওতায় আনার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষক কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কাছে এই ধরনের মেসেজ আসলে আমরা তাদেরকে বিশেষ করে প্রণোদনের আওতায় তাদেরকে আমরা বীজ, সার, বিভিন্ন ফসলের উপকরণ যেগুলো সহায়তা দিয়ে থাকি, আমরা তাদেরকে সেই সহায়তার আওতায় নিয়ে আসবো। চলতি বছর রংপুরে 28,54,201 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আর জেলার 71টি হিমাগারে ধারণ ক্ষমতা 7,27,545 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী এখন নতুন করে বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রে। ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ায় এই সংকীর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে তেল গ্যাসের দাম। বিশ্বের মোট তেল সরবরাহের বড় অংশ এই পথ দিয়ে যাওয়ায় হরমুজে যে কোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক জ্বালানি বাজার এবং অর্থনীতিতে।
হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় 1/5 প্রতিদিন এই পথ দিয়ে পরিবহন হয়। প্রতিদিন গড়ে 2 কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল, জ্বালানি ও গ্যাসবাহী জাহাজ এই প্রণালী অতিক্রম করে। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের অধিকাংশ তেল রপ্তানি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। একই সঙ্গে বিশ্বের অন্যতম বড় এলএনজি রপ্তানিকারক কাতারও প্রায় পুরো গ্যাস রপ্তানি করে এই পথ দিয়ে। ফলে হরমুজে যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলে। ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের কারণে হরমুজের আশপাশে 2 শতাধিক তেল ও গ্যাসবাহী জাহাজ নোঙর করে আছে। এতে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম দ্রুত বেড়েছে। ইউরোপের ডিজেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য, চীন ও ভারতের কিছু তেল শোধনাগারও সরবরাহ সংকটে উৎপাদন কমিয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় সংকট দেখা দিতে পারে। এর মধ্যেই অনেক শিপিং কোম্পানি সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকার চারপাশ দিয়ে জাহাজ পাঠানো শুরু করেছে। এতে পরিবহন ব্যয়ও বাড়ছে। এর প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে জ্বালানি, খাদ্য ও অন্যান্য আমদানি পণ্যের দামে। পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিকল্প পাইপলাইন ব্যবহারের চেষ্টা করছে। তবে বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর পূর্ণ বিকল্প এখনও নেই। তাই এই জলপথে অস্থিরতা যত বাড়বে, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা নিয়েও ততই উদ্বেগ বাড়বে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজা ও লিবানন সীমান্তে সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে ইসরায়েলি সামরিক বাহিনীতে দেখা দিয়েছে তীব্র জনবল সংকট। যুদ্ধের ময়দান বিস্তৃত হওয়ায় হাজার হাজার অতিরিক্ত সৈন্যের জরুরি প্রয়োজন অনুভব করছে তেল আবিব। পরিস্থিতি মোকাবেলায় এখন আইনি মারপ্যাচ আর বাধ্যতামূলক সেবার মেয়াদ বাড়ানোর পথে হাঁটছে নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধের ময়দানে টিকে থাকতে বিশাল সামরিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। স্থানীয় নির্বাচনে বড় ধাক্কার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব এখন চাপে। লেবার পার্টির ভরাডুবির পর দলের ভেতরেই উঠেছে নেতৃত্বের পরিবর্তনের দাবি। প্রায় 70 জন লেবার এমপি স্টারমারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। এর মধ্যেই ব্রিটিশ রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে একাধিক সম্ভাব্য উত্তরসূরির নাম, যাদের কেউ স্টারমারের ঘনিষ্ঠ, আবার কেউ কেউ দীর্ঘদিনের সমালোচক। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর রাজনৈতিক সংকটে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইংল্যান্ড জুড়ে লেবার পার্টি বিপুল সংখ্যক কাউন্সিল আসন হারিয়েছে, যার বড় অংশ চলে গেছে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকের দখলে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই স্টারমারের পদত্যাগ ও নেতৃত্ব পরিবর্তনের আলোচনা জোরালো হতে শুরু করেছে। যদিও স্টারমার বলেছেন তার সরকার একটি দীর্ঘমেয়াদী প্রকল্প এবং ভুল শুধরে নেয়ার দায়িত্ব তিনি নিজেই নেবেন। স্টারমারের বিরুদ্ধে মূল অভিযোগগুলোর একটি হলো অভিবাসন সংকট মোকাবিলায় ব্যর্থতা। ফ্রান্সের সঙ্গে অনিয়মিত অভিবাসী ফেরত পাঠানোর চুক্তি করেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এছাড়া কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ থাকা পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়াও বড় বিতর্ক তৈরি করেছে। সমালোচকদের অভিযোগ, বিষয়টি জানা সত্ত্বেও স্টারমার সতর্কতা উপেক্ষা করেছিলেন। স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। বাম ঘেঁষা এই রাজনীতিক একসময় আবাসন মন্ত্রী ছিলেন। দলের ভেতরেই অনেকেই মনে করেন স্টারমার অতিরিক্ত ডানমুখী অবস্থান নেয় লেবারের ঐতিহ্যগত ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেইনার সেই অবস্থান বদলাতে পারেন। যদিও তিনি সরাসরি নেতৃত্ব দেখাননি, তবুও দলীয় ঐকমত্য তৈরিতে তার প্রভাব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আরেক সম্ভাব্য নাম স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং। দলটির মধ্যপন্থী অংশের সমর্থন পাওয়া এই নেতা গাজা ইস্যুতে তুলনামূলক বাম ঘেঁষা অবস্থান নেয় আলোচনায় এসেছেন। এছাড়া উত্তর লন্ডনের এমপি ক্যাথরিন ওয়েস্ট প্রকাশ্যে নেতৃত্ব পরিবর্তনের দাবি তুললেও পরে কিছুটা পিছিয়ে যান। অন্যদিকে জনমত জরিপে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তবে সংসদ সদস্য না হওয়ায় এখনই সরাসরি নেতৃত্বের দৌড়ে নামতে পারছেন না তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। বাল্টিক সাগরের কৌশলগত দ্বীপ গটল্যান্ডে সম্মিলিত সামরিক মহড়া চালাচ্ছে সুইডেন। নেটোর নতুন সদস্য হিসেবে মিত্র বাহিনীর সঙ্গে সমন্বয়, ড্রোন যুদ্ধের প্রস্তুতি আর দ্বীপ প্রতিরক্ষার সক্ষমতাই যাচাই করছে স্টকহোম। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউক্রেন এবং ডেনমার্কের সেনাদের অংশগ্রহণে চালানো এই মহড়ায় গুরুত্ব পাচ্ছে ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতা।
বাল্টিক সাগরের মধ্যে অবস্থিত সুইডেনের গটল্যান্ড দ্বীপকে ইউরোপীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। সেই দ্বীপেই চলছে অরোরা 26 সামরিক মহড়ার অংশ হিসেবে যৌথ অনুশীলন। মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউক্রেন ও ডেনমার্কের সেনারা। সুইডিশ সেনাবাহিনী বলছে মূল লক্ষ্য হচ্ছে দ্রুত সেনা মোতায়েন, যৌথ সমন্বয় বাড়ানো এবং সংকটের সময় মিত্রবাহিনীকে সহায়তা দেওয়ার সক্ষমতা যাচাই। ফায়ারিং রেঞ্জে চালানো লাইভ ফায়ার মহড়ায় ছিল মার্কিন অ্যাভেঞ্জার এয়ার ডিফেন্স সিস্টেম, সুইডিশ আর্চার আর্টিলারি, CV-90 যুদ্ধযান এবং স্ট্রিটস ভাগন 122 ট্যাঙ্কের মহড়া। পাশাপাশি পরিচালনা করা হয় ড্রোন ও অ্যান্টি ড্রোন অপারেশন। আকাশে ওড়ে সুইডিশ জাস 39 গ্রিপেন যুদ্ধ বিমানও। গটল্যান্ড রেজিমেন্টের কমান্ডার বলেন, ন্যাটো সদস্য হওয়ার পর মিত্র দেশগুলোর সঙ্গে আন্তঃসমন্বয় গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, ইউক্রেনীয় ড্রোন অপারেটরদের কাছ থেকে ড্রোন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা শিখছে সুইডেন। বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন যেভাবে ড্রোন ব্যবহার করছে তা ভবিষ্যৎ যুদ্ধের ধরন বদলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মহড়ায় অংশ নিয়ে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কর্মকর্তা বলেন, সুইডিশ দলের সঙ্গে খুব দ্রুত সমন্বয় গড়ে উঠেছে তাদের। অনুশীলনের সময় আলাদা ইউক্রেনীয় বা সুইডিশ দল হিসেবে নয়, একক ইউএভি টিম হিসেবে কাজ করেছে সবাই। এদিকে মার্কিন সেনা কর্মকর্তারাও সুইডেনের হোস্ট নেশন সাপোর্টের প্রশংসা করেছেন। বিশ্লেষকদের মতে রাশিয়ার সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে বাল্টিক অঞ্চলে ন্যাটোর প্রতিরক্ষা প্রস্তুতির গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে এই মহড়া। নাদিম মারজান, সময় সংবাদ। হান্টাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্রুজ জাহাজ থেকে ফিরিয়ে আনা ব্রিটিশ যাত্রীদের যুক্তরাজ্যের হাসপাতালে কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা বর্তমানে সুস্থ এবং কোনো উপসর্গ নেই বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবু দীর্ঘ সময়ের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে সতর্কতা হিসেবে। বিশ্বজুড়ে এই ভাইরাস নিয়ে বাড়ছে নজরদারি এবং উদ্বেগ। হান্টাভাইরাস প্রাদুর্ভাবের শিকার ক্রুজ জাহাজ MV হন্ডিয়াস থেকে উদ্ধার হওয়া 20 জন ব্রিটিশ নাগরিককে যুক্তরাজ্যের মের্সিসাইড এলাকার অ্যারো পার্ক হাসপাতাল ওয়ালারে রাখা হয়েছে। তারা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ থেকে বিশেষ ফ্লাইটে ম্যানচেস্টার বিমানবন্দরে পৌঁছানোর পর হাসপাতালে স্থানান্তর করা হয়। শুরুতে তাদের 72 ঘন্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর আরও 42 দিন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা UK হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, উদ্ধার হওয়া যাত্রীরা সবাই বর্তমানে সুস্থ এবং কোনো উপসর্গ নেই। হান্টাভাইরাস সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ায়, তবে এই প্রাদুর্ভাবে শনাক্ত অ্যান্ডি স্ট্রেন বিরলভাবে মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কয়েকজনের মৃত্যু এবং একাধিক দেশে সংক্রমণের খবর পাওয়া গেছে, যার মধ্যে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, স্পেন ও দক্ষিণ আফ্রিকা রয়েছে। চিকিৎসা পর্যবেক্ষণের অংশ হিসেবে যাত্রীদের আলাদা ফ্ল্যাটে রাখা হয়েছে, যেখানে তাদের ফোনসহ প্রয়োজনীয় সুবিধা দেওয়া হয়েছে। অবস্থার অবনতি হলে তাদের লিভারপুলের রয়্যাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষ সংক্রামক রোগ ইউনিটে নেওয়া হবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দূরবর্তী আটলান্টিক দ্বীপ ট্রিস্টান দা কুনহায় আক্রান্ত এক ব্যক্তির জন্য মেডিকেল টিম পাঠিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাধারণ জনগণের জন্য ঝুঁকি অত্যন্ত কম। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা মেডিসিনের বিশেষ বায়ো কন্টেইনমেন্ট ইউনিটেও কয়েকজন যাত্রীকে রাখা হয়েছে। সেখানে বাতাস, পানীয় বর্জ্য সম্পূর্ণ আলাদা ও নিরাপদভাবে নিয়ন্ত্রণ করা হয়। তবে 42 দিনের পর্যবেক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, প্রত্যাবর্তনকারী সব যাত্রীকে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রাখা জরুরি। নাদিম মারজান, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। অবশেষে কাছে ঋতুপর্ণা জাগবার বাড়ি নির্মাণের জটিলতা। প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। RFL ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। ফ্রান্সে অনলাইন প্ল্যাটফর্ম আনেফের কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ সহ হাজারো অভিবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে ছিলেন। রেসিডেন্স পারমিট আবেদন, নবায়ন ও ঠিকানা পরিবর্তনের মতো জরুরি কাজ সময় মতো করতে না পারায় অনেকের চাকরি ও বাসস্থান ঝুঁকিতে পড়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর ফরাসি আদালত সরকারকে 6 মাসের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসীদের প্রশাসনিক সেবা সহজ করতে আনেফ নামে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করে, কিন্তু গত কয়েক বছর ধরে এই প্ল্যাটফর্মে বারবার কারিগরি সমস্যা দেখা দেওয়ায় এটি এখন ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সার্ভার ত্রুটির কারণে অভিবাসীরা সময় মতো রেসিডেন্ট পারমিট নবায়ন করতে পারছেন না। এ কারণে অনেকেই বৈধ কাগজপত্র হারিয়ে চাকরি হারাচ্ছেন, বাসস্থানের সমস্যা তৈরি হচ্ছে এবং সামাজিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলনে নামে। তাদের অভিযোগ, প্রশাসনিক জটিলতার কারণে হাজারো মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিষয়টি আদালতে পৌঁছালে ফরাসি আদালত সরকারকে নির্দেশ দেন আগামী 6 মাসের মধ্যে আনেফ প্ল্যাটফর্মের সব কারিগরি সমস্যা সমাধান করে অভিবাসীদের কার্যকর সেবা নিশ্চিত করতে হবে। এই রায়ে ভুক্তভোগী ও অধিকার কর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে। যারা কিনা নিয়মিত ছিল তারাও অনিয়মিত হয়ে পড়েছে এই প্ল্যাটফর্মটার সমস্যাগুলোর কারণেতে। আদালতের রায়ের পরবর্তীতে যারা কিনা এই ভুক্তভোগী রয়েছে, আশা করা যাচ্ছে প্ল্যাটফর্ম তাদের যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো সমাধান করবে এবং যারা কিনা সমস্যাতে রয়েছে তাদের সমস্যাটা কমবে। আদালত রায় দিছে যে আনাফের সমস্যা সমাধান করবে খুব দ্রুত। আমরা আশাবাদী, আমার মতো আরো অনেকে আছে তারাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আদালতের নির্দেশ কার্যকর হলে দীর্ঘদিনের এই ডিজিটাল জটিলতা থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রেসিডেন্স পারমিট প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করার উপর জোর দেয়া হয়েছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। ইতালির রোমে বাংলা নববর্ষ 1433 উদযাপনে বর্ণিল আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্ষবরণের এই উৎসবে বাংলা গানের সঙ্গে ইতালীয় নৃত্যশিল্পীদের নাচে মুগ্ধ দর্শকরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির রাজধানী রোমের তুস্কলোনা এলাকায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে পালিত হয় বাংলা নববর্ষ 1433। দিনব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন ছিল নানা বাংলা সংস্কৃতির। উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ইতালিয়ানরা। হাজার মাইল দূরে থেকেও বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে নববর্ষকে বরণ করে নিলেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে উৎসবে যোগ দেন প্রবাসীরা। দুপুরে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। অনেক নারী পুরুষকে বৈশাখী শাড়ি আর পাঞ্জাবি পরে মেলায় উপস্থিত হতে দেখা গেছে। সাপ্তাহিক ছুটির দিন রোববারের এই মেলায় প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা বলছেন, প্রবাসে বাংলা সংস্কৃতি ধরে রাখতেই তাদের এই উদ্যোগ। বাঙালি কৃষ্টি কালচার এবং আমাদের সংস্কৃতি আমাদের নতুন প্রজন্মর কাছে তুলে ধরার জন্য এবং প্রবাসীদের মাঝে আমাদের যে ক্যালেন্ডার আছে, আমাদের একটি দিনপঞ্জিকা আছে, আমাদের একটা বৈশাখ আছে, এটা জানান দেওয়ার জন্য সকল ইটালিয়ান যাতে আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানে। দীর্ঘ 30 বছর ধরে কিন্তু আমিও এটার সাথে জড়িত আছি, দেখে আসছি। বাংলা গানের সাথে ইতালীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণ যোগ করে বাড়তি আনন্দ। বাংলা বর্ষবরণে নাচ করতে পেরে আমরা খুবই আনন্দিত। অনেক বছর ধরে বাংলাদেশিদের অনুষ্ঠানে আমরা নাচ করে থাকি। আমি সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই। রোমে বসবাসরত সব বাংলাদেশিকে একত্রিত করার বড় একটি উপলক্ষ এই বর্ষবরণ। গেল 30 বছর ধরে রোমের এই খোলা মাঠে তুস্কলোনা সমাজ কল্যাণ সমিতি বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। চীনের ইউনান প্রদেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পানি ছেটানো উৎসব। স্থানীয় সংস্কৃতিতে পানি শুভ ও সৌভাগ্যের প্রতীক হওয়ায় এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পানি ছিটিয়ে চলছে এক ভিন্ন ধর্মী উৎসব। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ওয়াটার স্প্ল্যাশিং ফেস্টিভ্যাল। এই উৎসবটি আনন্দের সঙ্গে উদযাপন করছেন অনেকে। ঝিংং শহরের কেন্দ্রীয় স্কয়ারে হাজারো মানুষ একে অপরের দিকে পানি ছিটিয়ে উদযাপনে মেতে ওঠেন। স্থানীয় সংস্কৃতিতে পানি শুভ ও সৌভাগ্যের প্রতীক হওয়ায় এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। উৎসবের অন্যতম আকর্ষণ ড্রাগন বোট রেস। নদীতে রঙিন নৌকা বাইচ আর তীর জুড়ে দর্শকদের উচ্ছ্বাস পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি লোকসঙ্গীত, নৃত্য ও ঐতিহ্যবাহী পরিবেশনাও দর্শকদের মন কাড়ে। ওয়াটার স্প্ল্যাশিং ফেস্টিভ্যাল উদযাপন করতে এই প্রথম এলাম। পুরো ভিজে গেলেও এখানকার মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। তারা ভীষণ অতিথিপরায়ণ, সত্যি দারুণ লাগছে।
লিংসেং ও ইনজিয়ন কাউন্টিতেও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একত্র হয়ে এই উৎসব উদযাপন করেন। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি পানি ছিটিয়ে শুভকামনা বিনিময়ের দৃশ্য স্থানীয় সংস্কৃতির বহুমাত্রিক দিক তুলে ধরে। আয়োজকরা বলছেন এই উৎসব স্থানীয় পর্যটন বাজারকেও চাঙ্গা করছে। অন্যদিকে ওয়ানইয়াং কাউন্টিতে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলেছে। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকেরাও যোগ দেন এই আয়োজনে। অনেকের কাছে এটি শুধু উৎসব নয়, বরং স্থানীয় মানুষের আতিথেয়তা ও ঐতিহ্যের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার এক অনন্য অভিজ্ঞতা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। খেলার খবর। গেল টি-20 বিশ্বকাপে কেন খেলতে যায়নি বাংলাদেশ সেটি তদন্ত করতে 3 সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যারা আহ্বায়ক করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর AKM অলিউল্লাহকে। এছাড়াও সদস্য হিসেবে আছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও। আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে এই রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি। নিরাপত্তার অজুহাতে গেল টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ। এই সিদ্ধান্তে সরাসরি সম্পৃক্ত ছিল অন্তর্বর্তী সরকারের তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যদিও পরবর্তীতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার দায় বিসিবির ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচিত হয়ে যে বিষয়টি নজরে আনেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি ঘোষণা দেন বিষয়টি তদন্তের। তারই অংশ হিসেবে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর AKM অলিউল্লাহকে। একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমাদের মন্ত্রণালয় থেকে, এটা খতিয়ে দেখার জন্য। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটিটা গঠন করা হয়েছে এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন আছেন একজন, এবং একজন ব্যারিস্টার আছেন এই কমিটির সদস্য হিসেবে। 3 সদস্যের এই তদন্ত কমিটিতে আছেন বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। যদিও এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। আগামী 15 দিনের মধ্যে সবকিছু পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এই কমিটি। এটা 15 দিনের মধ্যে দিতে হবে। 15 দিন। এটা এনএসপিডিয়া থেকে করেনি, সরকারের পক্ষ থেকে করা হয়েছে। মন্ত্রণালয় থেকে যেটা করেছিল সরকারের পক্ষ থেকে। এটা কমিটির রিপোর্ট আসার পরে আগে যদি দিয়ে কোনো প্রশ্নের উত্তর না দেওয়া হয়। মোস্তাফিজকে আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার জেরে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে চাইলেও শেষ পর্যন্ত তা শোনেনি ICC। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদ রফিককে নিয়ে আলোচনার মাঝেই স্পিন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন বুলবুল বোর্ডের পরিচালক আব্দুর রাজ্জাক। 1 বছরের চুক্তিতে HP ইউনিটের সঙ্গে কাজ করবেন তিনি। আগামী মাসে জিম্বাবুয়ে এই দলের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে তার দায়িত্ব। কিন্তু বিসিবি এখনও ধোঁয়াশা রেখেছে স্পিন স্পেশালিস্ট হিসেবে মোহাম্মদ রফিকের নিয়োগ। উত্তরের অপেক্ষায় আছেন সাবেক এই ক্রিকেটার। বিসিবির এক সিদ্ধান্তে নতুন এক আলোচনার জন্ম, বাড়ছে প্রশ্ন। বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড শেষ মুহূর্তে স্পিন বোলিংয়ের উন্নয়নে স্পিন স্পেশালিস্ট হিসেবে নিয়োগ দেন দেশের কিংবদন্তি মোহাম্মদ রফিককে। কিন্তু কাজ শুরুর আগের দিনই বোর্ডে পরিবর্তন। তারপর থেকেই ধোঁয়াশায় রফিকের ভবিষ্যৎ। সেটা সুরাহা না হতেই বুলবুলের বোর্ডেরই পরিচালক আব্দুর রাজ্জাককে এবার নতুন দায়িত্বে ফেরাচ্ছে তামিম ইকবালের বোর্ড। জাতীয় দল থেকে অবসরের পর নির্বাচক প্যানেল মিনহাজুল আবেদিন নান্নু, গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গেও কাজ করেন রাজ্জাক। সবশেষ বোর্ড নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন পরিচালক। তবে সেই বোর্ড ভেঙে গেছে। কোনো দলের সঙ্গে কোচিংয়ের খুব একটা অভিজ্ঞতা না থাকলেও রাজ্জাক এবার তামিমের বোর্ডে কাজ করবেন HP ইউনিটের স্পিন কোচ হিসেবে। যদিও রাজ্জাক কদিন আগে সম্পন্ন করেছিলেন লেভেল 3 কোচিং কোর্স। আগামী মাসে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে HP ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন রাজ্জাক। 1 বছরের চুক্তিতে তরুণ স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে রফিকের ভবিষ্যৎ কি? তাকেও স্পিনারদের উন্নয়নের জন্যই নিয়োগ দেওয়া হয়েছিল। এত আলোচনা, সেই মানুষটা কি এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বোর্ড? অপেক্ষা আর অনিশ্চয়তার মাঝেই দিন কাটছে দেশের ক্রিকেটের অন্যতম এই তারকার। কথা বলছিলাম, আমি জানিও না, তারা যেটা ভালো মনে করে সেটাই করবে। এটা তো করার কিছু নাই, এটা কারো পার্সোনাল কিন্তু না, অনেক আগে এটা গেছে। কথা ছিল হতাশার কিছু নাই, বিশ্বাস ইমান জিনিসটা নাই।
বাংলাদেশ ক্রিকেটের কঠিন সময় যিনি ছিলেন দলের অন্যতম নির্ভরতা, সেই রফিককে ঘিরে বোর্ডের এই নীরবতা এখন তৈরি করেছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই পরিকল্পনার পরিবর্তন নাকি আবারও অবমূল্যায়নের শিকার দেশের এই কিংবদন্তি? তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর পুরস্কার পেল বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল। র্যাঙ্কিংয়ে উন্নীত না হলেও বড় পরিবর্তন এসেছে রেটিং পয়েন্টে। 10 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 10 পয়েন্টে এগিয়ে মেহেদী হাসান মিরাজের দল। 2027 বিশ্বকাপকে সামনে রেখে র্যাঙ্কিংয়ের হিসেব গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাই সর্বোচ্চটা দেয়া স্বাগতিকরা। হার দিয়ে শুরু হলেও সিরিজ জিতে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবার দৌড়ে এগিয়ে যায় লাল সবুজ। আইসিসির সর্বশেষ হালনাগাদে তাই রেটিং বাড়ল বাংলাদেশের। 84 রেটিং নিয়ে 9 নম্বরে টাইগাররা, 8 নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং 89। আগের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ইন্ডিয়া। একমাত্র পরিবর্তন দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মাঝে। ম্যান ইন গ্রিনদের টপকে তালিকার 4 নম্বরে পটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ সামনে রেখে স্কোর ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। তারকা পেস্ত্রোই, কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড না থাকলেও শক্তিশালী দল নিয়ে আসবে মিচেল মার্শের নেতৃত্বাধীন অজিরা। আইপিএল শেষে যোগ দেবে ট্রাভিস হেড আর ক্যামেরুন গ্রিনের মতো বড় নাম। আগামী 9 জুন শুরু এই দ্বিপাক্ষিক সিরিজ। 3টি ওয়ানডে মিরপুরে আর টি-20 সিরিজের ভেন্যু চট্টগ্রামে। 15 বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দ্য মাইটি অজিস। 50 ওভারের ফরম্যাটে সেবার পন্টিং, ক্লার্ক, ব্রেটলিদের মাঠে বসে দেখার সুযোগ পেয়েছিল বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা। মাঝে টেস্ট কিংবা টি-20 খেলতে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। টেস্টে স্মিথ, ওয়ার্নাররা থাকলেও 2021-এ হওয়া টি-20 সিরিজে মূল দলের প্রায় কাউকেই পাঠায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। বিষয়টা পরিষ্কার, মিরপুরের ওই অদ্ভুতরে উইকেটে খেলে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি নষ্ট করতে চায়নি তারা। তবে এবার আবারও বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের সামনে সুযোগ তারকা অজি ক্রিকেটারদের মাঠে বসে দেখার। বাংলাদেশ সিরিজে কেমন দল পাঠাবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও সম্ভাব্য সেরা স্কোয়াডটাই ঘোষণা করল ক্যাঙ্গারুস। ওয়ানডের জন্য 15 সদস্যের দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। তারকা পেস্ত্রোই, কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডকে বিশ্রামে রেখেছে তারা। কামিন্সের অনুপস্থিতিতে ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শ, নতুন মুখ লিয়াম স্কট। বাকিরা পরিচিত সবাই। 2027 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজকে দেখছে নির্বাচক জর্জ বেইলি। সবশেষ টি-20 বিশ্বকাপ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে তারকাময় স্কোয়াড 20 ওভারের সিরিজে। অধিনায়ক মার্শ, রাখা হয়েছে ট্রাভিস হেড, গ্রিন, নাথান এলিসদের মতো নাম। আইপিএল শেষ করে তারা যুক্ত হবেন বাংলাদেশ সিরিজে। তারুণ্যনির্ভর স্কোয়াডে জায়গা হয়নি ম্যাক্সওয়েল কিংবা স্টিভেন স্মিথদের। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে একাধিক ফরম্যাটের সিরিজ খেলবে অজিরা। টাইগারদের সহজভাবে না নেয়ার পেছনে একটা কারণ হতে পারে সাম্প্রতিক পারফরম্যান্স। এছাড়া স্পিন ফ্রেন্ডলি উইকেট থেকে বেরিয়ে আসাটাও হয়তো ইতিবাচক করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। 9 জুন প্রথম ওয়ানডে দিয়ে শুরু সিরিজ। 11 আর 14 তারিখে সিরিজের বাকি 2 ম্যাচে লড়বে এই 2 দল। এরপর লড়াই শুরু বন্দরনগরীতে। 3 টি-20-র 3টাই হবে চট্টগ্রামে। 17 জুন প্রথম ম্যাচ, এরপর 19 তারিখে দ্বিতীয় আর সিরিজের শেষ ম্যাচ 21 জুন। এর আগে 2011 সফরে টাইগারদের হোয়াইট ওয়াশ করেছিল অজিরা, যদিও 2021 সালে হওয়া টি-20 সিরিজ জেতে টাইগার্স। সাব্বির মিথুন, সময় সংবাদ। অবশেষে 2 বারের সাফ জয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের জটিলতা কাটতে যাচ্ছে। সময় সংবাদে খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঋতুপর্ণাকে দেয়া বাড়ি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমিনুল হকের নির্দেশে একটি প্রতিনিধি দল রাঙামাটিতে কথা বলেছেন ঋতুপর্ণা চাকমার পরিবারের সঙ্গে। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি। বাংলাদেশ নারী ফুটবল দলের এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমা। 2024 সালে তার গোলেই ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। এর কিছুদিন পরেই ঋতুর জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার সুযোগ পায় বাংলার জয়িতারা। বাংলাদেশের জন্য এত গৌরব বয়ে আনা ঋতুপর্ণা চাকমা পরিবার নিয়ে রাঙামাটিতে থাকেন জীর্ণশীর্ণ এক বাড়িতে।
নতুন বাড়ির নির্মাণে 2025 সালের মার্চ মাসে ঋতুপর্ণা চাকমার নামে 12 শতক খাস জমি বরাদ্দ দেয় সরকার। তবে লম্বা সময় অতিবাহিত হলেও বিভিন্ন জটিলতায় সেখানে নির্মাণ হয়নি বাড়ি, জানিয়ে খবর প্রচার করে সময় সংবাদ। এরপরেই নড়ে চড়ে বসে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে ঋতুপর্ণাকে দেওয়া বাড়ি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশে একটি প্রতিনিধি দল রাঙ্গামাটিতে ঋতুপর্ণার বাড়িতে গিয়ে সরজমিনে পরিদর্শন করেছে। এ সময় ঋতুপর্ণার পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত সকল সমস্যা শুনেন তারা। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ মিস পাউল। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।